প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির বিশেষ সাক্ষাৎকারে। আমি মুকসিমুল হাসান। আজ আমরা এমন একজন মানুষের সঙ্গে কথা বলবো যিনি অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে কনিষ্ঠ উপদেষ্টা, এবং শুধু তাই নয়, তিনি দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছে, যুবক ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়, এবং আপনাদের সবার কাছে খুবই পরিচিত, বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতৃত্ব দিয়েছে, যার মধ্য দিয়ে তারা প্রথমে কোটা সংস্কার আন্দোলন এবং পরবর্তীতে ফ্যাসিবাদ সরকারের পতন ঘটিয়ে তারা নিজেরাই আজকে দায়িত্বে রয়েছেন এবং রাষ্ট্রের বিভিন্ন জায়গায় মেরামতের কাজের জন্য নিজেদেরকে আত্মনিয়োগ করেছেন। এমন একজন মানুষ আমাদের সকলের পরিচিত আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আপনাকে স্বাগত জানাচ্ছি এনটিভির এই বিশেষ আয়োজনে। ধন্যবাদ। আপনার কাছে প্রথমেই আমি জানতে চাবো যে 1 মাস আপনারা দায়িত্ব পালন করেছেন। এই 1 মাস খুব বেশি সময় না, কিন্তু এরই মধ্যে আমরা একটা সাফল্য দেখেছি, কূটনৈতিক সাফল্য, যেটি আপনার মন্ত্রণালয় রিলেটেড। সংযুক্ত আরব আমিরাতের 57 জন যারা শ্রমিক, যারা সেখানে আন্দোলন করেছিল আপনাদের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে, সেই 57 জনকে ইতোমধ্যেই তাদের সাজা বাতিল করা হয়েছে এবং তারা দেশে আসতে শুরু করেছেন। এটি নিঃসন্দেহে আপনাদের মন্ত্রণালয়ের এবং এই অন্তর্বর্তী সরকারের একটি বড় সাফল্য। আমার প্রশ্ন, এখনও আমরা তাদের কাছ থেকে জানতে পেরেছি আরও অনেকে কারাগারে আছে, এবং সেই কারাগারে যারা রয়েছে এবং কেউ সাজা পায়নি এবং কেউ আস্তে আস্তে সাজা পাচ্ছে, সাজা পেলে কিংবা তাদেরকে, এই যারা এখনও কারাগারে আছে তাদেরকে দেশে ফিরিয়ে আনার জন্য কিংবা তাদেরকে মুক্ত করার জন্য আপনারা কোনো ভূমিকা রাখবেন কিনা বা কী প্রক্রিয়া নিচ্ছেন? 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আসলে এই বিষয়টা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং একই সাথে শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাথে যুক্ত, এবং এই কাজটা করার ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয়ও এর সাথে কানেক্টেড ছিল, এবং সর্বশেষ ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার সরাসরি কথা বলে তাদেরকে ফিরিয়ে আনার বিষয়ে করেছিলেন, অনুরোধ করেছিলেন, এবং তারই প্রেক্ষিতে তাদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। আসলে সংযুক্ত আরব আমিরাতের এবং মিডল ইস্টেরই আমরা জানি যে তাদের আইন খুব কঠোর, এবং স্যার যখন ফিরিয়ে আনার জন্য বলেছিলেন তখন সংযুক্ত আরব আমিরাতের যিনি শেখ হাসিন, তিনি বলেছিলেন যে আমাদের আইন তো খুব কঠোর, তারপর আমি চেষ্টা করবো আমার জায়গা থেকে। স্যারের অনুরোধে তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়। কিন্তু আরও যারা আছেন বিভিন্ন সময় বিভিন্ন কারণে, হয়তো কেউ অপরাধ করে অথবা নিরপরাধ হতে পারেন, সেটা আইনের বিষয়। সেটার বিষয়ে আসলে সবসময় একটা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে একটা দেন দরবার চলে যে আমাদের বন্দি বিনিময়ের যে বিষয়টা, সেটা ওনারা ওই ডিউ প্রসেসেই চালাবেন। কিন্তু মধ্যপ্রাচ্যের যেহেতু দেশগুলোর আইন খুব কঠোর, তো সেক্ষেত্রে তাদের সেই আইনের প্রতি সম্মান রেখেও কাজটা করতে হয়। যারা ইতোমধ্যে দেশে ফিরেছে তাদেরকে তো, তারা মুক্তি পেয়েছে কিন্তু তাদেরকে দেশে ফিরিয়ে দেওয়া হয়েছে, এখন তো তারা অনেকটা কর্মহীন। তো আপনি তো শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা, তাদের ক্ষেত্রে তারা দাবি জানিয়েছে, যেহেতু তারা এই সরকারকে আনার জন্যই কিংবা ফ্যাসিবাদী সরকারের পতনের জন্য তারা নিয়মের বাইরে যে আন্দোলন করে তারা কারাবরণ করেছে, এখন তারা দেশে ফিরছেন, তাদের জন্য আপনাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে বা আপনাদের সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হবে কিনা? তাদের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ এবং একই সাথে তাদের কর্মসংস্থান নিশ্চিতের জন্য ইতিমধ্যেই আমাদের সর্বশেষ যে ক্যাবিনেট মিটিং সেখানে আলোচনা হয়েছে, এবং এটা নিশ্চিতের জন্য আমরা ইতিমধ্যেই কাজ করা শুরু করেছি। আচ্ছা, আরেকটি বিষয় জানতে চাই, সেটি হচ্ছে যে আমরা দেখেছি যে 1 মাসে অনেক বেশি গণতান্ত্রিকভাবে মানুষ তার মত প্রকাশ করতে পারছে, যার ফলে আমরা দেখছি বিভিন্ন জায়গায় আন্দোলন হচ্ছে, সেই আন্দোলন থেকে কোথাও আমরা শুনছি ষড়যন্ত্রের গন্ধও পাওয়া যাচ্ছে। যেমন আমরা যদি বলি বিভিন্ন রিক্সা, প্যাডেল চালিত, তারপরে ব্যাটারি চালিত, তারপর আনসার, এরকম বিভিন্ন ধাপে ধাপে, এবং সবশেষ আমরা আপনার কাছ থেকেই শুনেছি অনেকটা এটা, যেটা শ্রমিকদের যে অসন্তোষ কিংবা শ্রমিকদের, গার্মেন্টস শ্রমিকদের যে আন্দোলন, সেখানেও এরকম কোনো ষড়যন্ত্র আছে কিনা, কিংবা সেটিকে স্থিতিশীল করার জন্য কিংবা গার্মেন্টস সেক্টরকে আরও বেশি সমৃদ্ধ এবং স্থিতিশীলতার জন্য আপনারা কি ভূমিকা নিচ্ছেন? কিছুদিন 16 বছরের কথা না বলা, বাক স্বাধীনতা হরণের যে সময়টা গিয়েছে, এরপরে আসলে একটা গণতান্ত্রিক পরিবেশ পাওয়ায় সবাই তাদের যেই বঞ্চনার কথাগুলো, যেই অধিকারের কথাগুলো সেগুলো বলছে, এটাকে অবশ্যই আমরা স্বাগত জানাই, এবং আমরাও চাচ্ছি যে আপনাদের এই কথাগুলো আমাদেরকে দিন, যাতে আমরা কোন কোন জায়গায় সমস্যা আছে তা নিয়ে কাজ করতে পারি। এবং শ্রম অঞ্চলেও কিছু অসন্তোষ দেখা দিয়েছে, যেটা দীর্ঘদিন ধরে প্র্যাকটিস চলমান আছে। অনেক মালিকরাই আসলে স্যালারি দিতে দেরি করে এবং অনেকে দেয় না, আবার শ্রমিকদের যেই ওয়ার্ক প্লেস
সেফটি অ্যান্ড সিকিউরিটি, তারপরে তাদের সাথে তাদের ঊর্ধ্বস্তনরা যে খারাপ ব্যবহার করে, এই সব কিছু মিলিয়েই কিছু অসন্তোষ তাদের মধ্যে আছে, কিছু যৌক্তিক দাবি রয়েছে, সেগুলো নিয়ে আসলে শ্রমিকরা আমাদেরকে জানাচ্ছেন এবং তাদের এই যৌক্তিক দাবিগুলো পূরণে সরকার সর্বোচ্চ কাজ করে যাবে। এবং ইতিমধ্যে আমরা 2023 সালে যেই শ্রমিক আন্দোলন হয়েছিল মজুরি বৃদ্ধির দাবিতে, যে আন্দোলনে 4 জন শ্রমিককে তৎকালীন ফ্যাসিবাদী সরকার গুলি করে হত্যা করেছিল, সেই আন্দোলনে যেই নিপীড়নমূলক এবং মিথ্যা মামলাগুলো শ্রমিকদের বিরুদ্ধে হয়েছিল সেগুলো উঠিয়ে নেওয়ার ব্যাপারে ইতিমধ্যে আমরা উদ্যোগ নিয়েছি। এর কার্যক্রম চলমান আছে। আমরা আইন মন্ত্রণালয়ের সাথে যৌথভাবে সেই মামলাগুলো উঠিয়ে নেওয়ার জন্য কাজ করছি। এবং এছাড়াও শ্রমিকদের যে অনেকগুলো লং টার্ম দাবি আছে, মজুরি, তারপর শ্রম আইন, এই দাবিগুলো নিয়ে এই লং টার্ম কাজগুলো আমরা লং টার্মে 3 পক্ষের সাথেই বৈঠকের মাধ্যমে, আলোচনার মাধ্যমে কীভাবে সমাধানে আসা যায় সেটা নিয়ে কাজ করব। আসলে এই সেক্টরের সবচেয়ে বড় স্টেক হোল্ডার তো শ্রমিক। আমাদেরকে এই সেক্টরটাকে উন্নত করতে হলে এবং সাফল্য অর্জন করতে হলে প্রথমে শ্রমিকদের যেই ন্যায্যতা সেটা তাদেরকে দিতে হবে, তাদের অধিকার তাদেরকে দিতে হবে। কারণ তারা খুশি থাকলে এবং তারা ঠিকভাবে কাজ করলেই আসলে আমরা একটা সাফল্যে পৌঁছাতে পারবো জাতীয়ভাবে। সেই জায়গা থেকে শ্রমিকদের স্বার্থটাই প্রথম প্রাধান্য পাবে এই সরকারের কাছে। আমি সবসময় এটা বলি যে আমরা যখন ক্যাম্পাসে বিভিন্ন সময় স্টুডেন্ট অ্যাক্টিভিজমের সাথে ছিলাম, শ্রমিকদের সকল যৌক্তিক আন্দোলনে আমরা তাদের পাশে দাঁড়িয়েছি, আমাদের ক্যাপাসিটি থেকে তাদেরকে সহযোগিতা করার সংহতি জানানোর চেষ্টা করেছি এবং এখনও সেই অবস্থানটা থাকবে। এবং এখানে বাকি স্টেক হোল্ডার, সকল স্টেক হোল্ডারের স্বার্থ রক্ষার ভিত্তিতেই কীভাবে শ্রমিকদেরকে তাদের সর্বোচ্চ ন্যায্যতা এবং অধিকারটা দেওয়া যায় সেটা নিয়ে সরকার কাজ করবে। জাতিসংঘ সহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার চাপের মুখেই গত সরকারের শেষ দিকে এসে শ্রম আইন পরিবর্তনের জন্য তড়িঘড়ি করে একটা চেষ্টা করা হচ্ছিল। আপনারা ওই আইনটিকেই রাখার চেষ্টা করছেন নাকি আপনারা আপনাদের মতো করে সংশোধন করবেন এটি? গত সরকারের শেষ দিকে শ্রম আইন নিয়ে একটা পর্যালোচনা এবং নতুন করে তৈরি করার জন্য কাজ চলছিল। আমি সেটা কী অবস্থায় আছে সে বিষয়ে জানবো এবং সেটাকে, যেহেতু বাস্তবতাও পরিবর্তন হয়েছে কিছু, আগে শ্রম সেক্টরে যারা স্টেক হোল্ডার ছিল তারা তো এখন সেভাবে নেই, মালিক সংগঠনগুলোর মধ্যেও নেই এবং শ্রমিক সংগঠনগুলোর মধ্যেও নেই। দেখা গেছে গত সরকারের সময় যেটা হতো সেটা হচ্ছে শুধুমাত্র শ্রমিক লীগ এবং তাদেরই যারা মালিক সংগঠনগুলোর মধ্যে বসে আছে তাদেরকে নিয়েই আলোচনার ভিত্তিতে সকল সিদ্ধান্ত হতো, সকল স্টেক হোল্ডারের সাথে বসা হতো না। কিন্তু আমরা এখানে সকল স্টেক হোল্ডারের সাথে আলোচনার মাধ্যমে এই শ্রম আইনটা রিভিউ করব। শ্রম আইন টেকনিক্যাল জায়গা থেকে কাজটা হচ্ছে, স্টেক হোল্ডার মিটিংসগুলো হয়নি। স্টেক হোল্ডারদের সাথে আমরা বসে সেটাকে আরও কীভাবে শ্রমিক বান্ধব করা যায় এবং বাংলাদেশের বাস্তবতার প্রেক্ষিতে কীভাবে সাজানো যায় সেটা নিয়ে আমরা কাজ করব। আপনার বড় একটি খাত হচ্ছে যুব ক্রিয়া এবং আমাদের সমাজের সবচেয়ে বড় অংশ যুবক। আপনার সরকারের প্রধান উপদেষ্টা তিনিও যুবকদের ব্যাপারে প্রচণ্ড আশাবাদী। আপনারাও যুবকদের নিয়ে আন্দোলন করেছেন। তো আমার একটি প্রশ্ন, সেটি হচ্ছে যে এই বাংলাদেশের যে কর্মক্ষম যুবক আছে কিংবা অনেক জায়গায় যুবকদেরও আন্দোলন হচ্ছে, যেমন চাকরিতে 35 বছর করার জন্য আন্দোলন হচ্ছে, এরকম ভিন্ন ভিন্ন আন্দোলন হচ্ছে, কিন্তু এই যুব সমাজের কর্মসংস্থান এবং বেকারত্ব হ্রাসের জন্য আপনাদের কি ভূমিকা থাকবে বা আপনার মন্ত্রণালয়ের কি উদ্যোগ নিচ্ছেন? আমি মনে করি যুব ক্রীড়া মন্ত্রণালয়ে যুব সেক্টরটাই অনেক বড় একটা কাজের জায়গা। বাংলাদেশে বেকারত্ব একটা অনেক বড় চ্যালেঞ্জ আমাদের জন্য। কর্মক্ষম এবং দক্ষ কর্মক্ষম গোষ্ঠী হিসেবে যুবকদেরকে কীভাবে তৈরি করা যায় সেটা আমাদের একটা বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে। ইতিমধ্যে আমাদের একটা প্রজেক্ট ওয়ার্ল্ড ব্যাংকের সাথে চলছে যে 9 লক্ষ যুবকদেরকে প্রশিক্ষণের মাধ্যমে কীভাবে স্কিলড হিসেবে গড়ে তোলা যায়। এবং একই সাথে আমরা দেখি যে আমাদের যেই প্রবাসীরা আছেন তাদের অধিকাংশই আসলে যে একটা ট্রেনিংয়ের মাধ্যমে একটা মিড লেভেল জব কিংবা আপার লেভেল জব করবে সেই সুযোগটা আসলে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়নি। আমাদের দেশ থেকে যারা বাইরে কাজ করতে যান তারা আসলে লোয়ার টায়ার জবগুলো করে থাকেন, যেটা কায়িক শ্রমের যেই জবগুলো। তো সেখানেও আমরা কিভাবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে যৌথভাবে কিভাবে আসলে
ট্রেন করে স্কিলড লেবার আমরা পাঠাতে পারি, সেটা নিয়ে আমরা কাজ করব। এবং বাংলাদেশের যেই বড় যে একটা বেকার অংশ যুবকদের, তাদেরকে কিভাবে এম্পাওয়ার্ড করা যায় সে বিষয়ে অবশ্যই আমার মন্ত্রণালয় থেকে আমি কাজ করব। এবং যেহেতু কর্মসংস্থান, শ্রম কর্মসংস্থানের জায়গায়ও আমরা ইতিমধ্যে ভেবেছি যে বাংলাদেশে আসলে স্টার্ট আপ ইকোসিস্টেম নেই, কিন্তু আমাদের ইয়াংদের মধ্যে অনেক আইডিয়াস আছে। তো তারা যখন এগুলো ইনকর্পোরেট করার কোনো সুযোগ পান না, কোনো ইকোসিস্টেম এখানে পান না, তারা যখন সহযোগিতা পান না, তখন দেখা যায় যে আমাদের এই যে মেধা পাচার হয়ে যাচ্ছে, বাধ্য হয়ে দেশের বাইরে চলে যাচ্ছেন অনেকেই। তো সেই জায়গা থেকে আমরা চিন্তা করেছি যে একটা স্টার্ট আপ ইনকিউবেটর পৃথিবীর অনেক দেশেই আছে, নিউ স্টার্ট আপদেরকে সহযোগিতা করার একটা প্রজেক্ট আমরা হাতে নেব। খুব দ্রুত সময়ের মধ্যে সেটা আপনাদের সামনে আসবে। আচ্ছা, আরেকটি বিষয় জানতে চাই, সেটি হচ্ছে যে সরকারের 1 মাস হয়ে গেছে, যদিও আপনারা সরকার গঠন করবেন, উপদেষ্টা হবেন, সেরকম একটা এখনই হয়তো ইচ্ছা আপনাদের ছিল না, কিন্তু আপনাদের ইচ্ছা ছিল হচ্ছে এই ফ্যাসিবাদী ব্যবস্থার পতন করা এবং ফ্যাসিস্ট সরকারকে সরানো। সেই আন্দোলন করতে গিয়ে দেখা যাচ্ছে যে দিন শেষে আপনি এবং নাহিদ, আপনারা দুজন খুবই কম বয়সে দুটো গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করছেন। এই 1 মাসে তো শুরুর দিকে সমালোচনা ছিল, আলোচনা ছিল প্রত্যাশা, মানুষের এখনও অনেক প্রত্যাশা আছে, হয়তো টুকটাক সমালোচনাও থাকতে পারে। আপনার কাছে জানতে চাই যে এই 1 মাসে দায়িত্ব পালন করতে গিয়ে আপনার অভিজ্ঞতার আলোকে সামনের দিনের চ্যালেঞ্জ কী মনে হচ্ছে? সব কিছুই চ্যালেঞ্জ হিসেবে আমরা নিয়েছি। যখন আন্দোলন করেছি তখন ফ্যাসিবাদী সরকারের পতন করাটা একটা চ্যালেঞ্জ ছিল, এবং এখন সামনের দিনে যে চ্যালেঞ্জ সেটা হচ্ছে এই জাতীয় ঐক্যটা ধরে রাখা। যে জাতীয় ঐক্যের ভিত্তিতে ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে, সেই জাতীয় ঐক্যটাকে ধরে রেখেই এই ফ্যাসিবাদী যে ব্যবস্থা বাংলাদেশে, সেই ব্যবস্থার বিলোপ সাধন করাটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং আমরা মনে করি যে মানুষের মধ্যে যে ঐক্য আছে, সর্বশেষ 5 তারিখও আমরা দেখেছি সারা দেশের মানুষ 1 মাস উপলক্ষে নেমে এসেছে এবং তারা তাদের দাবিগুলো ব্যক্ত করেছে যে খুব দ্রুত সময়ের মধ্যে যাতে এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের দিকে আমরা এগিয়ে যাই। আমরা দেখছি যে আমাদের যে বুদ্ধিজীবী সমাজ আছে, সুশীল সমাজ আছে, তারাও নানা সভা সেমিনার থেকে বলছেন যে কিভাবে আমরা সংবিধানকে ঢেলে সাজাতে পারি। তো আমরা মনে করি এই কথাগুলো আরও আসা উচিত। জনমতের ভিত্তিতে একটা নতুন বাংলাদেশ গড়ার দিকে এগিয়ে যেতে চাই আমরা। এখানে আমাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা, কোনো বড় রাজনৈতিক দল থেকে না হওয়ার কারণে এটা আমাদের একটা পজিটিভ দিক যে আমরা আসলে মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেটার প্রতিফলন করতে আমাদের কোনো প্রতিবন্ধকতা নেই। তো আমরা মনে করি মানুষের দিক থেকে, জনগণের দিক থেকে সেই কথাগুলোকে নিয়ে আসা এবং কেমন বাংলাদেশ জনগণ চায় সেই কথাগুলো আসলে সেই রূপরেখা নিয়ে আমরা ভবিষ্যতে কাজ করে যাব। জাতীয় নাগরিক যে একটি কমিটি হয়েছে এবং সেই কমিটি অনেক ক্ষেত্রে আপনাদের সমালোচনাও করবে, আবার অনেক ক্ষেত্রে তারা নিজেরাও আপনাদের প্রেশার ক্রিয়েট গ্রুপ হিসেবে কাজ করবে, এরকম তারা বলছে, এবং অনেক সময় আপনাদের সহযোগিতাও করবে। মূলত তারা কি আপনাদেরই উপদেষ্টা, নাকি তাদের কিভাবে তৈরি হয়েছে এবং তারা আসলে কি করবে, তাদের কাজটা কি? জাতীয় নাগরিক কমিটি মূলত, আমি যতদূর জানি, জাতীয় নাগরিক কমিটি মূলত এই গণঅভ্যুত্থানের যেই ছাত্রদের নেতৃত্বটা শুরু হয়েছিল, কিন্তু যখন ছাত্রদের উপর আঘাত আসে তখন অভিভাবকরা নেমে আসেন, জনগণ আসলে রাজপথে নেমে আসেন। এই গণঅভ্যুত্থানের যেই জনগণের যে অংশটা, জনগণের পক্ষ থেকে যারা এই গণঅভ্যুত্থানে যোগ দিয়েছিলেন, যারা এই গণঅভ্যুত্থানকে সফল করেছেন, তাদেরকে অ্যাকোমোডেট করা এবং তাদেরকে দেশ গড়ার পুনর্গঠনে তাদের রিপ্রেজেন্টেশন, তাদের বক্তব্য নিয়ে আসার জন্যই জাতীয় নাগরিক কমিটি আসলে ফর্ম হয়েছে। যারা ফর্ম করেছেন তাদের সাথে যতটুকু কথা হয়েছে যে এই সরকার যে কারণে গঠিত হলো, যে গণঅভ্যুত্থানের ভিত্তিতে গঠিত হলো, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, সেটা করার জন্য তারা জনগণের বক্তব্যগুলো সংগ্রহে এবং জনগণ কেমন বাংলাদেশ চায় সেটা নিয়ে আসার জন্য সেই প্রস্তাবনাগুলো রাখা, এবং একই সাথে এই সরকারও যেন ঠিকভাবে এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপে কাজ করে যায় সেটা নিশ্চিত করার জন্য তারা কাজ করবেন। সেটার জন্য বিরোধিতা করতে হলে বিরোধিতা করবেন এবং সহযোগিতা করতে হলে সহযোগিতা করবেন। আমরা শুধু জাতীয় নাগরিক কমিটি না, সকল রাজনৈতিক প্ল্যাটফর্মের থেকেই এটা আসলে প্রত্যাশা করব যে সরকারকে এই যে ফ্যাসিবাদী ব্যবস্থা আছে সেটার বিলোপ সাধন এবং একটি সুন্দর
কাঠামোর বাংলাদেশ যেন আমরা গড়ে দিয়ে যেতে পারি, সেই জন্য আমাদেরকে সহযোগিতা এবং তাদের যেই সাপোর্ট সেটা করে যাবে। নতুন এই সুন্দর বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষার্থী সহ গোটা জাতির উদ্দেশ্যে আপনার যদি কোনো মেসেজ কিংবা পরামর্শ কিংবা কোনো প্রত্যাশা থাকে সেটি বলতে পারেন। প্রত্যাশা একটাই, যে আমাদের যে জাতীয় ঐক্য গড়ে উঠেছে, যেই ফ্যাসিবাদকে হটানোর জন্য বাংলাদেশের সকল শ্রেণী পেশা কিংবা ভিন্ন মতের বিভিন্ন মানুষ সবাই আমরা এক জায়গায় আসতে পেরেছি এবং সেটা এখনও কন্টিনিউয়াস আছে। এই জাতীয় ঐক্যটা আমাদেরকে ধরে রাখতে হবে। কোনোভাবেই ঠিক যেভাবে ফ্যাসিবাদী সরকার আমাদেরকে বিভিন্ন ইস্যুতে বিভিন্ন বিষয়ে আসলে ভাগ করে যে শাসন করার যে প্রক্রিয়াটা নিয়েছিল, সেটাকে আর ফিরে আসতে দেওয়া যাবে না। কারণ আমরা যদি বিভাজিত হয়ে যাই যে কোনো দ্বন্দ্বে, তাহলে সেটা দিন শেষে ফ্যাসিবাদী প্রবণতাকেই সহযোগিতা করবে এবং আবার এদেশে একটা অন্যায় অবিচারের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে কাজ করবে। অনেক ধন্যবাদ আসিফ মাহমুদ আপনাকে, এত ব্যস্ততার ভিতরেও আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা একেবারে শেষ করব। আমরা এতক্ষণ কথা বলছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং সেই সাথে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে। তার সঙ্গে আমরাও প্রত্যাশা ব্যক্ত করি যে রক্ত দিয়ে, রক্তের দামে তারা যে নতুন বাংলাদেশ তৈরি করতে চাচ্ছেন, সেই নতুন বাংলাদেশের যে প্রত্যয় তারা ব্যক্ত করছেন, সেই বাংলাদেশ তারা গড়ে তুলবেন এবং তাদের হাত ধরে আগামী দিনের বাংলাদেশ হবে সমৃদ্ধ এবং সংস্কার হবে প্রয়োজনীয় সব কাঠামোর এবং টেকসই উন্নত সমৃদ্ধ হবে আগামী দিনের বাংলাদেশ। সেই প্রত্যাশায় শেষ করছি। সবাই ভালো থাকবেন। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।